প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 8 কম্বাইন্ড নভেম্বর 2021-এর এই ভিডিওটি তোমাদের জন্য আমি তৈরি করেছি। পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের 50 মার্কের সম্পূর্ণ সঠিক উত্তর নিয়ে এই ভিডিওটি তোমাদের জন্য তৈরি করেছি। এই প্রশ্নের উত্তরগুলো তোমরা লিখতে পারলে 50-এ 50ই পাবে তোমাদের যে পরীক্ষা হবে বাড়িতে বসে সেই পরীক্ষায়। বন্ধুরা, আর দেরি না করে ঝটপট প্রশ্নের উত্তরগুলো লিখে নাও, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিও। প্রথম প্রশ্ন ও তার উত্তর দেখে নাও। 1 সিনকোনা গাছের ছাল থেকে পাওয়া যায়। উত্তর খ, দেখো কুইনাইন। উত্তর হবে খ কুইনাইন, নিচে উত্তর লিখে দিয়েছি, দেখো খ কুইনাইন। 2 কৃষিক্ষেত্রে সার হিসেবে যা ব্যবহৃত হয় তা হলো, দেখো ইউরিয়া। উত্তর হবে ঘ। 3 নম্বর প্রশ্ন দেখে নাও। কার্বন টেট্রা ক্লোরাইডের সংকেত হলো। উত্তর হবে গ, দেখো CCl4। ঠিক আছে। 4 নম্বর প্রশ্ন। হেমাটাইট যে ধাতুর আকরিক তা হলো। উত্তর হবে গ ইজ দ্য রাইট অ্যান্সার, লোহা। উত্তর হবে লোহা। দেখো 5 নম্বর প্রশ্ন। আয়তন পরিমাপের একক হলো। উত্তর ঘ, ঘন সেন্টিমিটার। উত্তর ঘ, ঘন সেন্টিমিটার। 6 নম্বর প্রশ্ন। অবিশুদ্ধ রক্ত হলো। উত্তর হবে খ, যে রক্তে O2 এর পরিমাণ তুলনায় CO2 বেশি থাকে। উত্তর তাহলে হবে খ, যে রক্তে O2 এর তুলনায় CO2 বেশি থাকে। 7 নম্বর প্রশ্ন। যেটি আগ্নেয় শিলা তা হলো। উত্তর হবে ঘ, গ্রানাইট। উত্তর ঘ, গ্রানাইট। 8 নম্বর প্রশ্ন। দৈর্ঘ্য পরিমাপের ক্ষুদ্রতম এককটি হলো। উত্তর হবে ঘ, মিলিমিটার। উত্তর ঘ, মিলিমিটার। দৈর্ঘ্য পরিমাপের ক্ষুদ্রতম এককটি হলো মিলিমিটার। 9 নম্বর প্রশ্ন। মানুষের বুড়ো আঙুলে যে ধরনের অস্থি সন্ধি দেখা যায় সেটি হলো। উত্তর গ, স্যাডল সন্ধি। উত্তর গ ইজ দ্য রাইট অ্যান্সার, স্যাডল সন্ধি। এবার দেখো শূন্যস্থান পূরণ করো। 2-1 সাগর কুসুম আর ক্লাউন মাছের মধ্যে মৃতজীবী সম্পর্ক দেখা যায়। তাহলে এই শূন্যস্থানে আমাদের লিখতে হবে ক্লাউন মাছ। দেখো ক্লাউন মাছ। তারপর দেখো, কোনো কঠিন পদার্থের বড় টুকরোকে ভেঙে ছোট করা হলে টুকরোগুলির উপরিতলের মোট ক্ষেত্রফল বড়টার উপরিতলের ক্ষেত্রফলের তুলনায় কী হবে? দেখো এখানে বেড়ে যায়, উত্তর লিখবে। এই দেখো, এই বেড়ে যায় উত্তর। তোমরা উত্তর এইভাবে লিখবে। তারপর দেখে নাও। রান্নার বাসনের হাতলে প্লাস্টিকের আস্তরণ দেওয়ার কারণ হলো ধাতুর চেয়ে প্লাস্টিকের তাপ পরিবহনের ক্ষমতা। উত্তর হবে কি? কম। এখানে কম কথাটা লিখবে এই উত্তর। এরপর দেখে নাও। ঠিক হলে টিক চিহ্ন আর ভুল হলে গুণ চিহ্ন দেবে। কোনো স্প্রিংকে চাপ দিয়ে সংকুচিত করা হলে তার মধ্যে গতিশক্তি সঞ্চিত হয়। এটা ভুল। দেখো এটা ভুল। ঠিক আছে, তাহলে এটা ভুল, তাই গুণ চিহ্ন। তারপর দেখে নাও। কোনো তরলের প্রবাহিত হওয়ার বেগ বাড়লে সেই তরলের মধ্যেই চাপ বেড়ে যায়। এটাও ভুল। ঠিক আছে, এটাও ভুল। তারপর দেখো 3-3 লিগামেন্ট পেশির সঙ্গে হাড়কে যুক্ত করে। লিগামেন্ট পেশির সঙ্গে হাড়কে যুক্ত করে, এটিও ভুল। এবার দেখে নাও। 4 দাগের প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তর দাও। এসআই পদ্ধতিতে বলের একক কী? উত্তর এসআই পদ্ধতিতে বলের একক নিউটন। 2 নম্বর প্রশ্ন দেখে নাও। জলের গভীরে গেলে তরলের চাপ কিভাবে পরিবর্তিত হয়? উত্তর দেখে নাও। তরলের চাপ তরলের গভীরতার সাথে সমানুপাতিক, অর্থাৎ যত গভীরে গেলে চাপ তত বাড়বে। 4-3 মানবদেহের কোথায় অচল অস্থিসন্ধি দেখা যায়? উত্তর মানবদেহের মাথার করটিতে অচল অস্থিসন্ধি দেখা যায়। দেখো 5 দিকে 1টি বা 2টি বাক্যে উত্তর দাও। 5-1 বিভিন্ন প্রাণীদের থেকে জামা কাপড় তৈরির উপাদান পাওয়া যায়, উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। উত্তর দেখে নাও। বর্তমানে বিভিন্ন প্রাণীর দেহের অংশ দিয়ে খুব দামি দামি পোশাক তৈরি হয়। সিল্কের উন্নতমানের বস্ত্র, শীতের দিনে ব্যবহার করা গরম পোশাক কিংবা চামড়ার জ্যাকেট বর্তমানে তৈরি হয় কোনো না কোনো প্রাণীর দেহের অংশ থেকে। নিচের ছকে বিভিন্ন প্রাণীদের থেকে জামা কাপড় তৈরির উপাদান এর একটি তালিকা দেওয়া হলো। তাহলে নিচের ছক থেকে দেখে নাও। দেখো, জামা কাপড় তৈরির উপাদান প্রাণীজ উৎস। রেশম বা সিল্ক, রেশম মথ এর কোকুন বা গুটি থেকে।
দুয়ে দেখো পশম বা উল পাওয়া যাচ্ছে দেখো কি থেকে, ভেড়া, ছাগল ও খরগোশের পশম থেকে। চামড়া বা লেদার পাওয়া যাচ্ছে দেখো তিনে, গরু, মোষ, ছাগল, ভেড়া ইত্যাদির চামড়া থেকে। চারে লোমযুক্ত দেহতত্ত্ব বা ফার পাওয়া যাচ্ছে দেখো কি থেকে, ভেড়া, ছাগল ইত্যাদির লোমযুক্ত দেহতত্ত্ব। এবার দেখে নিই পাশের দুই, জল ও বালির মিশ্রণ থেকে কি কি উপায়ে বালিকে পৃথক করা যায়। উত্তর, জল ও বালির মিশ্রণ থেকে যে যে উপায়ে বালিকে পৃথক করা যায় সেগুলি হলো পরিস্রাবণ। দেখো এই প্রক্রিয়াতে ফিল্টার কাগজ এর সাহায্যে জল ও বালির দ্রবণ থেকে বালিকে ছেঁকে নেওয়া যায়। দুই, থিতানো, বালি ও জলের দ্রবণকে কিছুক্ষণ রেখে দিলে বালি জলের নিচে থিতিয়ে পড়ে, এবার উপরের পরিষ্কার জল ঢেলে নেওয়া যায়, এক্ষেত্রে বালিকে সম্পূর্ণ পৃথক করা যায়। এছাড়াও কাপড়ের সাহায্যে ছেঁকে বালিকে জল থেকে আলাদা করা যায়। পাশের 3 নম্বর প্রশ্ন দেখো, 0.09 বর্গমিটার ক্ষেত্রফলে 90 নিউটন বল প্রযুক্ত হলে যে পরিমাণ চাপ সৃষ্টি হবে তা নির্ণয় করো। উত্তর, আমরা জানি চাপ সমান বল ভাগ ক্ষেত্রফল, অর্থাৎ চাপ সমান 90 ভাগ 0.09 নিউটন পার বর্গমিটার। চাপ সমান তাহলে কত হচ্ছে, 1000 নিউটন পার বর্গমিটার। এবার দেখো রক্তের কাজ কি কি। রক্তের কাজগুলো হলো, 1, অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড পরিবহন করা। 2, হরমোন, উৎসেচক, খাদ্যকণা ইত্যাদি কোষে কোষে পৌঁছে দেওয়া। 3, রক্ত তরল যোগ্য করা হয় বিভিন্ন অঙ্গ ও তন্ত্রের মধ্যে সমন্বয় সাধন করা। 4, রোগ জীবাণু ধ্বংস করা রক্তের শ্বেত রক্তকণিকার কাজ। পাশের 5 নম্বর প্রশ্ন দেখো, ভোঁতা ছুরিতে সবজি কাটা শক্ত, চাপের ধারণা প্রয়োগ করে কারণ ব্যাখ্যা করো। তাহলে উত্তর দেখে নাও, ভোঁতা ছুরির ভোঁতা প্রান্তের ক্ষেত্রফল ধারালো ছুরির ধারালো প্রান্তের চেয়ে বেশি। আমরা জানি চাপ সমান বল ভাগ ক্ষেত্রফল, অর্থাৎ চাপ ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতিক, তাই ভোঁতা ছুরিতে একই বল প্রয়োগ করলেও কম চাপ প্রযুক্ত হয়, ফলে ভোঁতা ছুরিতে সবজি কাটা শক্ত। পাশের 6, মানবদেহে কীভাবে ফুসফুস থেকে বিশুদ্ধ রক্ত বাম নিলয়ে পৌঁছায়। উত্তর দেখে নাও, বাম অলিন্দ ও ডান অলিন্দ রক্ত দ্বারা পূর্ণ হলে সংকুচিত হতে শুরু করে, তখন বাম নিলয় ও ডান নিলয় প্রসারিত হতে শুরু করে, তখন ডান অলিন্দের রক্ত ত্রিপত্র কপাটিকার মধ্য দিয়ে ডান নিলয়ে এবং বাম অলিন্দের রক্ত দ্বিপত্র কপাটিকার মধ্য দিয়ে বাম নিলয়ে পৌঁছায়। পাশের 7 নম্বর প্রশ্ন, জলে গোলার পরে চিনিকে আর চোখে দেখা যাচ্ছে না, কি পরীক্ষা করলে তুমি বলতে পারবে যে চিনি হারিয়ে যায়নি, ওই দ্রবণেই আছে। উত্তর, ঊর্ধ্বপাতন বা কেলাসন পরীক্ষা দ্বারা প্রমাণ করা যাবে যে জল ও চিনির দ্রবণে চিনি দ্রবণের মধ্যে আছে, হারিয়ে যায়নি। 6-এর 1 নম্বর প্রশ্ন দেখো, স্ট্রেপ্টোমাইসিস হলো উপকারী ব্যাকটেরিয়া, বক্তব্যটির যথার্থতা ব্যাখ্যা করো। উত্তর, বিভিন্ন ব্যাকটেরিয়া মানুষের দেহে রোগ সৃষ্টি করে, আবার কিছু ব্যাকটেরিয়া আছে যাদের থেকে বিভিন্ন জীবাণুদের মেরে ফেলার ওষুধ তৈরি হয়, এদের থেকে ওষুধের গুরুত্বপূর্ণ উপাদান পাওয়া যায়। স্ট্রেপ্টোমাইসিস হলো এমনই এক ধরনের ব্যাকটেরিয়া। স্ট্রেপ্টোমাইসিস ব্যাকটেরিয়ার বিভিন্ন প্রজাতি থেকে প্রায় 50টারও বেশি ব্যাকটেরিয়ানাশক, ছত্রাকনাশক আর পরজীবীনাশক ওষুধ পাওয়া যায়। স্ট্রেপ্টোমাইসিন, এরিথ্রোমাইসিন হলো স্ট্রেপ্টোমাইসিস থেকে পাওয়া এরকমই কয়েকটা ওষুধ যা আমাদের শরীরে ঢুকে পড়া জীবাণুদের মেরে ফেলে। 6-এর 2 নম্বর প্রশ্ন, জলে দ্রবীভূত হওয়ার পরে নুনকে সেই দ্রবণ থেকে ফিরে পেতে হবে, এই কাজে কোন পদ্ধতিটি পরিস্রবণ না পাতন অনুপযুক্ত এবং কেন। দেখো উত্তর, নুন জল থেকে নুন ও জলকে আলাদা করতে দুটো পদ্ধতির মধ্যে পাতন উপযুক্ত পদ্ধতি, কারণ পরিস্রবণ পদ্ধতিতে জলে অদ্রবণীয় সূক্ষ্ম কণাকে ফিল্টার কাগজ দিয়ে পৃথক করা যায়, কিন্তু নুন জলে সম্পূর্ণরূপে দ্রবীভূত হয়ে যায়, যা অণুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখা যায় না। এবং আংশিক পাতন প্রক্রিয়ায় জলকে ধীরে ধীরে বাষ্পে পরিণত করা হবে এবং সেই বাষ্পকে পুনরায় শীতল করার মাধ্যমে জলে পরিণত করা হয়। উপরের চিত্রের ন্যায় একটি পাত্রে জল জমা হবে এবং শেষ পর্যন্ত মূল পাত্রে নুন পড়ে থাকবে। তোমরা এক্ষেত্রে চিত্র অঙ্কন করতে পারো, নাও করতে পারো, ঠিক আছে। এবার দেখো,
বল বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। দেখো, বাইরে থেকে যা প্রয়োগ করে কোনো স্থির বস্তুকে গতিশীল কিংবা গতিশীল বস্তুকে স্থির করা হয় বা তা করার চেষ্টা করা হয় তাকেই বল বলে। বস্তুর আকার আয়তন পরিবর্তন করার জন্য বল প্রয়োগ করতে হয়। সিজিএস পদ্ধতিতে বলের একক ডাইন এবং এসআই পদ্ধতিতে বলের একক হলো নিউটন। 4 নম্বর প্রশ্ন দেখে নাও। মানবদেহে প্রশ্বাস আর নিঃশ্বাস প্রক্রিয়া কিভাবে ঘটে? উত্তর, মানবদেহের শ্বাসবায়ু গ্রহণ করাকে প্রশ্বাস, শ্বাসবায়ু ত্যাগ করাকে নিঃশ্বাস বলে। প্রশ্বাস নিঃশ্বাস প্রক্রিয়া ঘটানোর জন্য মানবদেহে রয়েছে মধ্যচ্ছদা ও পাঁজরের মধ্যবর্তী পেশি। মধ্যচ্ছদা যখন সংকুচিত হয়ে নিচের দিকে নামে তখন বক্ষ গহ্বর প্রসারিত হয়ে ফুসফুসে বায়ুর প্রবেশ করে অর্থাৎ প্রশ্বাস প্রক্রিয়াটি ঘটে। আবার মধ্যচ্ছদা উপরে উঠে আসলে বক্ষ গহ্বর আগের অবস্থায় ফিরে আসে, তখন ফুসফুসের ওপর চাপ পড়ে, ফলে ফুসফুস মধ্যস্থ বায়ু বাইরে বেরিয়ে যায়, অর্থাৎ নিঃশ্বাস প্রক্রিয়াটি ঘটে। 5 নম্বর প্রশ্ন দেখে নাও। সমস্ত জীবাশ্ম জ্বালানির মূলেই আছে সূর্যের শক্তি, ব্যাখ্যা করো। উত্তর, সূর্যের সৌরশক্তি খাদ্যের মধ্যে বা উদ্ভিদ দেহে রাসায়নিক শক্তি বা স্থিতিশক্তি রূপে জমা থাকে। বহু কোটি বছর আগের গাছপালার অবশেষ মাটির নিচে চাপা পড়ে ধীরে ধীরে গরমে আর চাপে কয়লায় পরিণত হয়। আবার উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ পাললিক শিলার নিচে থাকতে থাকতে বহু কোটি বছর ধরে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসে পরিণত হয়। পেট্রোলিয়াম থেকেই আমরা ডিজেল, পেট্রোল বা কেরোসিন ইত্যাদি জ্বালানি পাই। তাহলে কয়লা বা পেট্রোলিয়ামে জড়ো হওয়া শক্তির উৎস হলো সূর্য। তোমার বন্ধুর ওজন 60 কেজি আর উচ্চতা 4.5 ফুট। তোমার ওই বন্ধুর দেহভর সূচক নির্ণয় করো। তোমার বন্ধুর দেহভর সূচক সম্বন্ধে তোমার মতামত লেখো। উত্তর, আমরা জানি দেহভর সূচক BMI সমান দেহের ওজন ভাগ দেহের উচ্চতার বর্গ। ঠিক আছে, তাহলে দেখো 4.5 ফুট সমান 4.5 ফুট গুণ 0.3048 মিটার সমান 1.37 মিটার। আমার বন্ধুর দেহভর সূচক তাহলে দেখো 60 ভাগ 1.37 স্কোয়ার সমান তাহলে কত হচ্ছে 60 ভাগ 1.88 ইকুয়াল টু দেখো 31.91। এবার দেখো দেহভর সূচক 30 থেকে 40 বা তার বেশি হলে তা মোটা হয়ে যাওয়া বা স্থূলত্বের নির্দেশ করে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।